সবাইকে শুভেচ্ছা, স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ছুটির রাতে লাইভ। প্রিয় দর্শক, আজকে আমাদের পর্বে আছেন সময়ের দুজন অত্যন্ত মেধাবী এবং প্রমিজিং মিউজিশিয়ান, যারা নিঃসন্দেহে তাদের সঙ্গীতে বলিষ্ঠ অবস্থান তৈরি করেছেন এবং ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন। আজকে আসলে তাদের সাথে আমরা আড্ডা মারতে চাই, তাদের গল্পগুলো শুনতে চাই, তাদের জীবনের গল্প, সঙ্গীতের গল্প, সমসাময়িক সঙ্গীত নিয়ে তাদের চিন্তাভাবনা এবং সেই সাথে প্লেব্যাকে তারা কতটা ভালো করছেন এবং ওভারঅল একটা তাদের মতামত জানার জন্য আজকে আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আমার সর্বদানে রয়েছেন আমাদের খুব পছন্দের অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী মৌমিতা বড়ুয়া এবং সেই সাথে রয়েছেন আমার খুব আদরের ভাই এবং আরেকজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী অয়ন। কেমন আছেন ভাই? ভালো আছি। কাহনে থাকবেন তুফান ভাই, গিটারে থাকবেন মিঠু ভাই এবং কিবোর্ডে থাকবেন অতনু ভাই। প্রত্যেকে স্বাগত জানাই। মৌমিতা, সরি একটু ফাম্বল করেছি আপনার নামটা বলতে, যেটা হয় সবসময়, আমার সবসময় ফাম্বল হয়। একটু জানতে চাই আসলে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা মিউজিশিয়ানের একটা স্বপ্ন থাকে, স্বপ্ন দিয়ে শুরু হয়, একটু স্বপ্নটা দিয়ে শুরু করতে চাই আসলে, যে দুজনের কাছে একই রকম প্রশ্ন করব, যে একটা স্বপ্ন দিয়ে হয়তো শুরু করেছিলেন, আজকের তারিখে দাঁড়িয়ে আসলে স্বপ্নটা কতটুকু পূরণ হয়েছে নাকি আরও বাকি আছে পূরণ করবার? মৌমিতা। স্বপ্ন ছিল বলতে গান গাওয়াটা স্বপ্ন ছিল, যে গান গাইবো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এখন এসে 4-5 বছর আগে আমার গান নিয়ে যে চিন্তা ভাবনাটা ছিল এখন সেটা অনেকটাই পরিবর্তিত। এবং আমার কাছে মনে হয় যে এটা হয়তো বয়সেরও একটা বিষয় থাকে, যে আমরা কখন আসলে বুঝতে শিখি। একটা সময় মনে হতো যে বোধহয় অনেক প্লেব্যাক করলে বা আমরা সোকল ফেমাস যেটাকে বলি, সেটা হওয়াটাই হচ্ছে একটা মানদণ্ড একটা শিল্পী হবার। কিন্তু একটা সময় মনে হয়েছে যে প্রত্যেকে তার পারপাসটা বুঝতে হবে, যে আমরা এই যে ইউনিভার্স, আমরা কেন এসেছি পৃথিবীতে। তো আমার কাছে মনে হয়েছে যে গানটা তো শিখেছি, আমি কেন আমার ওই শেখার জায়গাটাকে একটু ছড়িয়ে দিচ্ছি না। হ্যাঁ, তখন আমার মনে হলো যে আমি অনেকগুলো বাচ্চাকে গান শেখাই, তো ওদেরকে শেখাতে শেখাতে মূলত আমার এই চেঞ্জটা এসছে, যে আমার কাছে এখন মনে হয় যে 10 জন যদি ভবিষ্যতে 10 বছর বা 20 বছর পর বেরিয়ে এসে বলে যে আমি তাদেরকে প্রথম সুরের সাথে পরিচয় করিয়েছি, বা আমি কিছু, এটা ইউনিভার্সকে আমার এক প্রকার দেওয়া, যে ওই পারপাসটা এখন বোঝার চেষ্টা করি। কিছু হবে কি হবে না তার চেয়েও বেশি যে আমি আমার যেই এনার্জিটা বা যে গাওয়ার এনার্জিটা, এটা আমার ইউনিভার্স থেকে পাওয়া, তাকে দেওয়ার মতো আমার কাছে যা আছে সেটা আমি শেষ দিন পর্যন্ত দেওয়ার চেষ্টা করি। খুবই চমৎকার একটা উত্তর আসলে, এরকম উত্তর পাওয়াটা খুবই রেয়ার, খুবই ইউনিক আসলে। আমি একটু তোমার কাছে জানতে চাইবো একই প্রশ্ন, বাট মমিতা একটা ইনসাইট দিল যে এই যে ইউনিভার্স থেকে যা পাচ্ছে সেটা সে ছড়িয়ে দিতে চায়। আসলে আমরা তো আসলে সবাই শিখতে এসেছি এবং সেই শিক্ষাটাকে হয়তো বা পাস করি আরেকজনের কাছে, বাট খুব কম মানুষ আছে যারা আসলে শেখাতে চায়। একটু ওর যেরকম উদ্দেশ্যে একটা পরিবর্তন এসছে আসলে, যে তোমার ক্ষেত্রে কি এরকম কোনো পরিবর্তন এসছে কিনা? আমি আসলে এত গভীরভাবে ভাবতে পারি না, আমি খুব সিম্পলভাবে ভাবি। আর আমি আসলে জনপ্রিয় হওয়াটাকেও একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে করি। আমি আসলে জনপ্রিয় হতে চেয়েছি, আমি সেই অনুযায়ী জনপ্রিয় হতে পারিনি, তবে যতটুকু পেরেছি ততটুকুর জন্য আমি আলহামদুলিল্লাহ বলি। আর দুটো মানুষ আমাকে চেনে, আমার কিছু মৌলিক গানের জন্য চেনে, আমাকে ভালোবাসে, আই ফিল ব্লেসড। আর আসলে ওই যে সঙ্গীতকে কিছু দেওয়া, ছড়িয়ে দেওয়া, সেটা আসলে আমি অতটা আসলে নিজেকে যোগ্য মনে করি না, কারণ আমি সত্যি বলতে সঙ্গীত খুবই কম জানি আর কি। তো তারপরও আমি টুকটাক দু একটা জিনিস যেগুলো জানি আমি চেষ্টা করি শেয়ার করার সবার সাথে। কখনো হয়তো মাঝে মাঝে একটু স্বার্থপরও হই, আবার কখনো কখনো উদার হই, মানুষ তো, আমার মধ্যে তো ফ্লস থাকবেই। তো আসলে তাও চেষ্টা করি। আজকে আমাদের এপিসোডে আসলে একটা টপিক আছে, সেটা হচ্ছে যে একজন সঙ্গীত শিল্পীর স্বকীয়তা নিয়ে কথা বলবো। আসলে দুজনই স্বকীয় একটা ভূমিকা পালন করছো নিজেদের অবস্থান থেকে। একটু জনপ্রিয়তা যে কথাটা বললে, আমি একটু মৌমিতার কাছে আবার আসবো, যে ও যে বলছে জনপ্রিয়তার একটা ইম্পর্টেন্স একটা আছে, একটা গুরুত্ব আছে। আসলে আপনার কাছে কি মনে হয় জনপ্রিয়তা আসলে কি? মানে আপনার টেকটা কি, আপনার মতামতটা কি, আসলে কোনটাকে জনপ্রিয় বলবেন না, কোনটাকে বলবেন না? জনপ্রিয় যার গান মানুষের ভালো লাগে আমরা সাধারণত তাকেই জনপ্রিয় বলি, কিন্তু সময়ের সাথে সাথে আসলে জনপ্রিয়তার প্রেক্ষাপটটাও অনেক পাল্টেছে। আমরা যেটাকে হয়তো জনপ্রিয় ভাবছি সেটা জনপ্রিয় না, মানুষ দেখছে। এখন দেখার ভিত্তিতেও একটা যে আমরা ভিউয়ার কাউন্ট করছি বা যেগুলো হচ্ছে এখন, তো এখন আসলে আমরা ওই আগের জনপ্রিয়তার যে ব্যাপারটা ছিল এখন ওটার সাথে আমরা মেলাতে পারছি না। আমরা আসলে অনেক কিছু জানি না, তো এখন সেজন্য অনেক কিছু, অনেক সংযোগ আমরা মেলাতেও পারছি না, আসলে কি হচ্ছে অনেক কিছু বুঝতেও পারছি না। কিন্তু এর পরেও যারা ভালো কাজ করে সামনে আসছে, যে গানগুলো আমার নিজেরও ভালো লাগছে, সেগুলোকে আমার কাছে মনে হয় যে না, এগুলো জনপ্রিয় আসলেই।
মানে খুবই কথা বলতে ইচ্ছে করছে আসলে, কারণ অনেক সুন্দর সুন্দর কথা মমিতা খুব সুন্দর গুছিয়ে বলছেন, তুমিও বলছো। মমিতা একটা কথা বললো যে এখন ভিউয়ারশিপের উপর একটা ওই জায়গাতে জনপ্রিয়তা নির্ভরশীল আসলে। তো এইরকম একটা জনপ্রিয়তা কি আসলে বার্ডেন না? হোয়াট ডু ইউ থিংক? বার্ডেন একটা তো ভাইরাল হয়ে সে কেউ একজন জনপ্রিয় হয়ে গেল, তার যদি সেই ক্যাপাবিলিটিস না থাকে যে আরেকটা জনপ্রিয় গান সে দেবে, এটা অবশ্যই বার্ডেন। বাট এখন হচ্ছে কি প্রতিযোগিতাটাও কিন্তু অনেক বেশি। রাইট। এখন আমরা অনেক সিঙ্গার্স, আজ থেকে আমি যদি 20-30 বছর আগে দেখি আমরা হাতে গুনে নাম বলতে পারবো ওই সময়ের শিল্পীদের, আর এখন আমরা অনেকেই মার্কেটে কাজ করছি। তো দেখা যাচ্ছে কি জায়গাটা কিন্তু ছোট্ট, সেখানে ওই কম্পিটিশনটা অনেক কঠিন হয়ে গেছে। তো সেই জায়গা থেকে আসলে ওই জনপ্রিয় হওয়া, জনপ্রিয় করা, সেটা ধরে রাখা, আপনি যেটা বললেন যে আসলে ক্যাপেবল না, তার একটা গান ভাইরাল হয়ে গেল, পরবর্তীতে সে আর পারছে না, তো আসলে সেটা তার ব্যাড লাক, সে আর পারলো না সেটা ইয়ে করতে। আর যারা কন্টিনিউ করে যাচ্ছে অবশ্যই তাদের মধ্যে আল্লাহ পাক একটা আলাদা গুণ দিয়েছে বলেই তারা একের পর এক জনপ্রিয় গান দিয়ে যাচ্ছে, এটাই আমি বলবো। যাক, এবার একটা গান শুনি, কে গাইবে আগে? আজকে মমিতার গলাটা একটু খারাপ বলছিলেন, তারপরে আপনি যথেষ্ট মিষ্টি করে গাচ্ছিলেন একটু আগে, শুনি। যে গানটি করছি কর্ণফুলী দুলি দুলি, এটা চাকমা ভাষার একটা গান। এই গানটা আমার দুবার গাইতে হয়েছে। একবার হচ্ছে আমাকে সুমন কল্যাণদা, আমাদের সঙ্গীত পরিচালক, উনি আমাকে বলল যে এই গানটা একটু তুই গা। তো গাইলাম, গাওয়ার পরে তার কিছুদিন পরে আমাকে পার্থ বড়ুয়া দাদা নক দিয়ে বলে একটা পোস্টের একটা প্রজেক্টের জন্য আমরা চাচ্ছিলাম 4টা কর্ণফুলী নিয়ে গান হবে, তার মধ্যে এই গানটাও ছিল। তো যেহেতু আমি এটা আগেও করেছি, তো আমি বলেছি হ্যাঁ করি। তো দাদাও খুব পছন্দ করেছিল। এখন এই গানটা আমি প্রথমে করছি। এই গানটা আসলে কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে যে পাহাড়ি জনজীবন যে বিপন্ন হয়েছিল, সেই প্রেক্ষাপট থেকে গানটা আমার যদিও এটা নেটিভ ল্যাঙ্গুয়েজ না, তারপরও আমি খুব মানে গাইতে গিয়ে মনে হয়েছে যে আমি গানটা বুঝি। গানটার কথা সলিল রায় এবং হ্যাঁ সুর করেছে সুরেন্দ্র লাল ত্রিপুরা। শুনি। হর্ণফুলি ধুলি ধুলি হুদু জেবে হানা জেদুং সংমুই তরস মারে মরে নে জানা হর্ণফুলি ধুলি ধুলি হুদু জেবে হানা জেদুং সংমুই তরস মারে মরে নে জানা হনমুরতুন ইচ্ছস্তু হন সাগর যাবে মুয়ো যে তসমারে মরে হি তুই নিবে দেশ দুনিয়া সেদং সংমুই নগরিস তুই মানা জেদুং সান
আমি লিরিক বুঝিনি, তবে সুরটা শুনে যেটা মনে হচ্ছে একটা কোথাও মেলানকলি একটা ব্যাপার আছে, একটু আবেগ আছে, একটু দুঃখের বেদনা কোনো বিষয় আছে। আছে। অবশ্যই হ্যাঁ। মানে বলছে যে এই যে জনজীবন বিপন্নের যে কথাটা বলছিলাম, যে একদম বিচ্ছিন্ন হয়ে যাওয়া পৃথিবীর সাথে, তো কোনো কেউ একজন বলছে যে আমাকে কর্ণফুলীর নদী তুমি এমন ভাবে এত দূরে নিয়ে যাও যাতে বাহ, আমি পুরো বাহ, পৃথিবীটাকে, এই দেশ দুনিয়া সব দেখতে পাই, আমাকে এমন বাহ, ভাবে বাহ, নিয়ে যাও তোমার সাথে, দুলে দুলে আমাকে তোমার সাথে নিয়ে যাও। কি চমৎকার গানের বক্তব্যটা, আসলে একটু আবেগী হয়ে গেলাম। যে অয়ন, তোমার কাছে একটা গান শুনি, তারপরে কথায় ফিরছি। আমার ক্যারিয়ারের 15 বছর হচ্ছে বছর। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। তো আমি ছোটবেলা থেকে যদিও গান করি, তবে আমি ক্যারিয়ারটা ধরে আসলে যখন থেকে আমি প্রফেশনালি গান বাজানো শুরু করলাম। তো আমি 2012 সালে যত সালতামি হয়েছিল, আমার সুর করা দুটো গান খুব পপুলার হয়েছিল। একটা হচ্ছে না বলা কথা, আর একটা হচ্ছে এক পলকে। গানগুলো গেয়েছিলেন ইলিয়াস হোসেন, তাসমিনা অরিন এবং আনিকা ইবনাথ। গানগুলো লিখেছেন আলিফ হাসান বিপু এবং স্নেহাশিস ঘোষ। এই দুটো গান আমি একটু ছোট্ট করে গাইছি। অফকোর্স প্লিজ শুনি। জি মাইনর। ধুমতানা দে রে না ধুমতানা তারা ধুমতানা দে রে না ধুমতানা তারা ধুমতানা দে রে না ধুমতানা তারা ধুমতানা দে রে না ধুমতানা। শোনো বলি তোমার না বলা কথাগুলো আজ বলে দিতে চাই। বলো কি বলতে চাও, সারাটি জীবন ধরে শুনে যেতে চাই। ভালোবাসি আমি যে তোমার, এই কথাটাই ছিল শুধু বলা। ভালোবাসি আমিও তোমায়, সব কথা কি মুখে বলে দিতে হয়? এক পলকে পড়ে নিয়েছি তোমার চোখের ভাষা। হৃদয় খুলে বুঝে নিয়েছি মনে কে বেঁধেছে বাসা। লা 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 লা। জনম জনম রবে আমার এই ভালোবাসা। ও জনম জনম রবে আমার এই ভালোবাসা। সাত সাগর আর 13 নদী পার হয়ে তুমি ভাসতে যদি, রূপকথা রাজকুমারী হয়ে আমায় তুমি ভালোবাসতে যদি। ভালোবাসি তোমায় পুরনো অনুভব, এই মনের জগতে রাজকুমারী তুমি। ভালোবাসি আমি যে তোমার, এই কথাটাই ছিল শুধু বলা। ভালোবাসি আমিও তোমার, সব কথা কি মুখে বলে দিতে হয়? ধুমতানা দে রে না ধুমতানা দে রে না ধুমতানা দে রে না ধুমতানা দে রে না ধুমতানা। অ্যামেজিং। খুবই সুন্দর গানগুলো রেডিওতে, আসলে এফএম রেডিওতে গান প্রচারের যে একটা একটা খুব
একটা সুসময় ছিল আসলে, একদম গোল্ডেন টাইম বলা যেতে পারে। অনেক সঙ্গীত শিল্পীর ভাগ্য পরিবর্তন হয়েছে আসলে, এটা অনেকটাই এখন বিলুপ্ত প্রায় আসলে। তো প্রথমত জানতে চাইবো যে ওই এরাটাকে মিস করো কিনা, বিকজ আমরা তোমাকে চিনেছি আসলে ওখান থেকে। আমি ব্যক্তিগতভাবে আসলে তোমার অনেক গান এফএমে ব্যস্ত তখন। ওই এরাটা মিস করি বলতে ওইটার মনে হয় একদম শেষ ছিটে ফোটাটার কিছুটা পেয়েছি, যেরকম ছিটে ফোটা আমরা পেয়েছি সিডির, এখন তো সিডিও আর নেই। তো আমি তখন কলেজে পড়ি যখন এফএম এর খুব চলটা ছিল, তো আমি তখন পড়তাম, পরীক্ষা থাকতো, পরীক্ষার অঙ্ক করতাম। আমার মনে আছে এফএম রেডিওটা ছেড়ে, আমার ছোট একটা রেডিও ছিল, ওটাতে ছেড়ে বসে বসে অঙ্ক করতাম। তো শুনতাম ওই সময় বিভিন্ন গানগুলো শুনতাম, হাবিব ভাইয়ের গান, বালাম ভাইয়ের গান, এই গানগুলো ওই সময় খুব শোনা হতো। তো আর আমার গান প্রথমে এফএম এ যায় 11 সালে, একটু যদি একটা গান ছিল, মনির ভাই গিয়েছিল, ওনারই সুর ছিল। তো ওই গানটা প্রথম আমার নিজের মিউজিক করার, সুর আমার ছিল না, তো মিউজিক করার প্রথম গান শুনলাম এফএম এ। তো সেটা আমার জন্য খুব আনন্দের ছিল যে এতদিন তো শুনেছি, এখন আমার একটা করা গান বাজছে। আর যে গানটা একটু আগে গাইলাম, না বলা কথা, এই গানটা ইলিয়াসের গাওয়া ছিল, ইলিয়াস এবং অরিন। তো এই গানটা রেডিওর টপ চার্টে ছিল, অনেকগুলো রেডিওর টপ চার্টে ছিল। তো এটাও খুব আনন্দ দিয়েছিল যে আমার করা একটা গান এরকম রেডিও। একসময় আমি টপ চার্টের নাম শুনতাম যে এই গানগুলো টপ চার্টে আছে, এখন আমার নিজের করা একটা গান টপ চার্টে আছে, সেটাও খুব আনন্দ লাগতো। এরপরে আসলে একটা বাংলাদেশি মিউজিক ভিডিওর একটা রিভলিউশন হয়ে যায় আর কি। তখন এরপর ওই মিউজিক ভিডিও ছাড়া আসলে একটা গান জনপ্রিয় হওয়াটা খুব কঠিন হয়ে পড়ে। এই এফএম এর সময়টা একটা সুবিধা ছিল, তখন অডিও গানের একটা গুরুত্ব ছিল, যেটা যেরকম হওয়া উচিত আসলে, গান তো শোনার জিনিস, এবং সেটাই করতো তখন মানুষ আসলে। তখন মানুষ শোনাটাই বেশি গুরুত্ব দিত। এরপর আসলে দেখাটাও চলে আসলো। খুব কতগুলো মিউজিক ভিডিও, যেমন এক জীবনে এত প্রেম পাবো কোথায়, এই মিউজিক ভিডিওগুলো যখন আসলো, দেখা গেল যে এরপর একটা ট্রেন্ড সেট হয়ে গেল যে গান করলে ওটার একটা মিউজিক ভিডিও লাগবে। তো এরপর তো আমরা ব্যান্ডেরও অনেক গানের মিউজিক ভিডিওস খুব পেয়েছি। তো এখন ওটাই ট্রেন্ড। আর এখন অবশ্য ওই সময় ধরুন বছরে 10টা মিউজিক ভিডিও আসতো, আর এখন হচ্ছে দিনে 10টা মিউজিক ভিডিও মনে হয় রিলিজ হয়। তো একটু সংখ্যাটা বেড়ে গেছে, আর যে কোনো জিনিসের সংখ্যা বাড়লে একটু মানটা কমে যায়, ওই সিচুয়েশন আর কি চলছে। মমিতা, অনেকটা একই ধরনের প্রশ্ন করতে চাই যে এফএম এর যে এরাটার কথা আমরা বলছিলাম একটু আগে, সেটা ডেফিনেটলি একটা সঙ্গীত শিল্পীর প্রচার এবং বাণিজ্যিকীকরণের ক্ষেত্রে অনেক সহায়ক ছিল আসলে। তার গান যদি একটু টপ চার্টে চলে যেত, তা সেলটাও বেড়ে যেত ওদিক থেকে। তো আপনাকে জানতে চাইবো যে আপনি, এইটা বিলুপ্ত প্রায় একটা ইন্ডাস্ট্রি হয়ে গেল, এটাতে আপনি কতটা মর্মাহত, বা এটা কেন হলো, যদি আপনার কাছ থেকে জানতে চাই তাহলে কি মনে হবে? যেমন বলেছি যে মিউজিক ভিডিও রাইজিং অফ মিউজিক ভিডিওস, এটা একটা 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 রিজন হতে পারে, বাট আপনার কাছে কি মনে হয়? ব্যক্তিগতভাবে টেলিভিশন মাধ্যম এবং রেডিও, এই দুটোর মধ্যে রেডিও আমার ছোটবেলা থেকে খুব পছন্দ। মানে আমি যদি একদম অনেস্টলি বলি, আমি এটা সবসময় বলি যে যখন আমি এনলিস্টেড ছিলাম না, ছোট ছিলাম, তখন আমি আমার বাবার সাথে যেতাম। রেডিও জায়গাটাই আমার খুব পছন্দের ছিল। আর আমার মতো যারা একটু ক্যামেরা শাই পার্সন, তাদের জন্য আমার কাছে মনে হতো যে না, রেডিও একটা সেফ জায়গা, যে এত কিছু না ওই ভেবে গান গাওয়া যায় না। আমার কাছে মিউজিক ভিডিওর ব্যাপারটা আসলে কি, মিউজিক ভিডিও অন্যান্য দেশে তো অনেক আগে থেকেই ছিল, যে একটু ট্রেন্ডি। মাইকেল জ্যাকসনেরও আমরা মিউজিক ভিডিওই দেখি। তো কোনো কিছুকে আসলে খারাপ ভাবার কিছু, মানে নেগেটিভলি বলার কিছু নেই। মিউজিক ভিডিওটাও একটা পার্ট। কিন্তু ওই যে রেডিওর যে ব্যাপারটা, আমি তো ছোটবেলায় আমার বাবাকে প্রথম রেডিওতেই গাইতে শুনেছি। এফএম তো আরো পরে এসে, কিন্তু আমি রেডিও যে বেতার যেটা বলছি, ওইখানে ওই যে টিউন করে করে আনতে হতো, আমার ঠাকুরমা বসে থাকতো, আমার বাবা কখন গান গাবে। তো আমার কাছে ওইটা খুব অন্যরকম লাগতো। একটা মানুষকে দেখা যায় না, কিন্তু তার গান শোনা যাচ্ছে এবং আমাদের শুনতে ভালো লাগছে, এবং মনোযোগটা খুব থাকতো। এই যে এই অয়ন ভাই যে গান গাইলো, এই গান কিন্তু আমাদের কখনো লিখে উঠানোর দরকার নাই, এগুলো আমাদের শুনতে শুনতে একটা আমাদের মাসেল মেমোরি, আমাদের সব একদম মনে থেকে গেছে। এই মনে থেকে গেছে, ওই মনোযোগটা আমাদের ছিল। এখন মিউজিক ভিডিওতে কি হয়, ওটা যদি আপনার গানের সাথে যদি সামঞ্জস্যপূর্ণ না হয়, কারণ যে মিউজিক ভিডিওটা বানাচ্ছে সে যদি গীতিকারের সাথে কানেক্টেড না থাকে, যে সে কেন গানটা লিখেছে বা যে সুর করেছে সে কেন গানটা সুর করেছে, তার মতো করে মিউজিক ভিডিও যখন বানিয়ে দিচ্ছে, যখন রিলেট করতে পারে না মানুষ, তখন ওই গানে মনোযোগ থাকে না। আর কি দেখবো আমি, কোনটা দেখবো? খুব সুন্দর করে দুজনেই বলছিলেন যে একটা জায়গাতে আমরা আসতে পারলাম, সেটা হচ্ছে যে রাইজ অফ ভিজুয়াল মিডিয়া। সেটাই আসলে আমাদের এই শোনার যে স্বকীয়তাটা বা যে একটা এরা ছিল, সেটাকে আসলে বিলুপ্ত করে দিয়েছে। একটু ছোট্ট করে জানতে চাইবো, আচ্ছা আগে গান শুনি, তারপরে প্রসঙ্গে ফিরছি। এবার কি গাইবে, অয়ন নাকি মমতা?
আগের বার কে গাইলো? মমিতা গিয়েছে। তাহলে আমি একটা গাই। শিওর শিওর। প্লিজ। এই গানটা আমার সুর নয়, কিন্তু এটার মিউজিক আমি করেছিলাম। গানটা গেয়েছেন, সুর করেছেন এবং লিখেছেন সালমান খান অভি। তিনি নিজেকে স্বপ্নলোক অভি বলেন। এই গানটাও খুব পপুলার একটা গান, তো আমি গানটা গাইছি। গানটার নাম এখন আমি। ই মেজর, হ্যাঁ। এখন আমি অনেক ভালো, তোমায় ছাড়া থাকতে পারি, বলে না তো কেউ আগের মতো করোনা বাড়াবাড়ি। এখন আমি অনেক ভালো, তোমায় ছাড়া থাকতে পারি, বলে না তো কেউ আগের মতো করোনা বাড়াবাড়ি। আমার আকাশ আমার সবই আমি আমার মতো গুছিয়ে নিয়েছি। আমার আকাশ আমার সবই আমি আমার মতো গুছিয়ে নিয়েছি। ও না না না, ও না। যদি স্বপ্নটাকে আপন করে দেখতে শেখালে, তবে মাঝ পথে হাতটা ছেড়ে কি বোঝালে? ভালোবাসি তোমায় আমি এ কথা জানি, তবে বলবো না আর আগের মতো এখন আমি। এখন আমি অনেক ভালো, তোমায় ছাড়া থাকতে পারি, বলে না তো কেউ আগের মতো করোনা বাড়াবাড়ি। আমার আকাশ আমার সবই আমি আমার মতো গুছিয়ে নিয়েছি। ও না রে না, ও না রে না। যদি ঘুড়িটাকে উড়িয়ে দিয়ে ছেড়ে দেবে, তবে বাধ্য শাসনে কেন আমাকে বাঁধলে? বৃষ্টিটাকে জড়িয়ে ধরে আজও কেঁদেছি, চোখের পানি মুছে দেবে বলে আর ভাবিনি। এখন আমি অনেক ভালো, তোমায় ছাড়া থাকতে পারি, বলে না তো কেউ আগের মতো করোনা বাড়াবাড়ি। সাধারণ একটি গান শোনা হয়। থ্যাংক ইউ সো মাচ ফর দিস Thank you, ওয়ান্ডারফুল সং। মমিতা, আপনার কণ্ঠে একটি গান শুনি, তারপরে আবার কথা আমি বলছি। যে গানটি করছি, গানটি ফ্রেন্ডজি ওয়েব সিরিজের জন্য গাওয়া হয়েছিল। গানটির কথা সুর করেছেন সৈয়দ নাফিস, সঙ্গীতায়ের জন্য নাফিসের করা। এই গানটা গাইতে গিয়েও আমার অনেক বেগ পেতে হয়েছে। একবার গেয়ে এসে একদম আমি জানি ওটা ফাইনাল, কিন্তু পরে আবার ডিরেক্টর বলল যে না, কোথাও একটু ইমোশনের কমতি তো উনি বুঝতে পারছিলেন। পরে সেকেন্ড টাইম আবার দেওয়া হয়েছিল পুরো গানটা, তো গাইছি। শিওর। দাদরা দাদরা
ইলশে গুড়ি লাজুক হাওয়ায় বলবো যে কথা সে সাহস কোথায়, দূরে থাকি পাশে বসে ভাবছি সবে কি ভাবছো তুমি, আলো আর আধারের মৃদু আলাপন, হলুদে নীলে গোধূলির মায়ার বাঁধন, চায়ের কাপে ধোয়া ওঠা মনের কথা, ঠোঁটের আশকারাতে গো বেচারা মা কেন শুধু তোমায় খোঁজে, বোঝে না কিছু তবু সে আমায় বোঝে, জানি না কখন শুনবো যে তোমার মুখে প্রেমের মতন লাগে। নয়নের তারা যে দিশাহারা সোডিয়াম প্রেমতাই বুঝি লাগা টানা, ঠোঁটে ঠোঁটে দিয়ে ছোঁয়া কিছু নিয়ে সানগ্লাসে লুকানো স্বপ্ন টানা, রোদ পোহানো গল্পে ডুবে থেকে রিমঝিম বরষায় শরীর মেঘে ডাকে রোজ গানে গানে তোমার কাছে, চোখের ইশারাতে বোকা শোকা মন কেন শুধু তোমায় খোঁজে, শোনে না কিছুই তবুও সে আমায় শোনে, জানি না কখন শুনবো যে তোমার মুখে প্রেমের মতন লাগে, লাগে প্রেমের মতন লাগে, লাগে প্রেমের মতন লাগে, লাগে প্রেমের মতন লাগে, লাগে প্রেমের মতন লাগে। সাধারণ একটি গান শুনলাম, খুবই চমৎকার সুরটা, আসলে খুবই মধুর একটি সুর। আর নাফিসকে তো আমরা সবাই খুব পছন্দ করি বিউটিফুল ক্রিয়েশনের জন্য। মমিতা, একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আমরা কথা বলছি আজকে স্বকীয়তা নিয়ে, সেগুলো শিল্পীর স্বকীয়তা নিয়ে, যেটা খুবই দরকার আসলে। ওয়েব ফিল্ম, প্লেব্যাক বা অন্য কোনো কমার্শিয়াল প্রজেক্ট থাকবেই আসলে, তার এটা কমার্শিয়াল পার্সপেক্টিভ। বাট একটা শিল্পীর পরিচয় তার নিজের গানে, যেটাতে সে পরিচিত হয়, যে গানটার মাধ্যমে শ্রোতাদের কাছে পৌঁছায়। এই স্বকীয়তার জায়গাতে একটু জানতে চাই যে কি দেখছেন এখন আসলে, যে সবাই কি কাভার নির্ভর হয়ে যাচ্ছে, নাকি নিজের গান তৈরি করার ক্ষেত্রে উদাসীনতা দেখছেন, নাকি আগ্রহ দেখছেন, একটু জানতে চাই। প্রথম কথা হচ্ছে এখন প্ল্যাটফর্মটা আরো বেশি ওপেন হয়ে গেছে, মানুষ এখন নিজেরাই সিলেক্ট করছে যে কোত্থেকে শুনবে। এমনও হতে পারে যে একটা ড্রয়িং রুমে বসে গান গাইছে, তার গানও ভালো লেগে যাচ্ছে। এখন সবাই অনেকে খুব কমার্শিয়াল ওয়েতে চিন্তা করছে, কারণ কভার করে দেখা যাচ্ছে তার গান শুনছে মানুষ, এবং অনেক কভার আসলে ভালোও হচ্ছে। আমরা সাউন্ডটা এখন অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমাদের জন্য, দেখা যাচ্ছে পুরোনো গানগুলোর ক্ষেত্রে ভালো সাউন্ডটা আমরা সার্চ করতে থাকি নিজেরাই যে ভালো কোনো কাভার আছে কিনা। সেই জন্য আমি কাভারকেও ছোট করে দেখছি না, কারণ একটা ভালো সাউন্ডে নতুন করে গানটা পেলে সবারই শুনতে ভালো লাগে, সেটা যদি বিকৃত না হয়। আর দ্বিতীয়ত কথা হচ্ছে মৌলিক গানটা ক্ষেত্রে যেটা হয়, অনেক সময় আমাদের ব্যাটে বলে মেলাজ একটা যে কথাটা বলেন, অনেক সময় এটা হয় যে আমাদের সুর, অনেক সময় আমাদের সুর পছন্দ হয় না, আবার অনেক সময় দেখা যায় যে পৃষ্ঠপোষকতার অভাবে অনেকে গাইতে পারছে না। এখন পৃষ্ঠপোষকের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে খুব ওখানেও ভিউ কাউন্ট হয়, দেখা যাচ্ছে কারো কভার খুব জনপ্রিয়, তার ক্ষেত্রে হয়তো কোনো কোম্পানি পৃষ্ঠপোষকতা করছে, কিন্তু তার বাইরে গিয়েও আমার কাছে মনে হয় যে যারা নিজে লিখতে পারে, নিজে সুর করতে পারে, তাদের এটাতে ফোকাস করা উচিত। এবং মিউজিকটা শুধু শেয়ার করার বিষয়। আমরা বলি না যে একটা
আগের দিনে যে গান হতো, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক এবং যারা সিনেমায় অভিনয় করছে তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব ছিল, যার কারণে আউটপুটটা খুব ভালো আসতো। সবাই জানতো যে এখানে ইমোশনটা কি চাইছে, কি আমার ক্যামেরার সামনে করতে হবে, কি আমার স্টুডিওতে গাইতে হবে, সবাই সেটা জানতো। এখন আমার কাছে মনে হচ্ছে কোথাও গিয়ে এই জিনিসটা মিসিং। মৌলিক গানটা তো অবশ্যই দরকার, কারণ আগামী আমরা শুনছি, আগের গান শুনছি, কিন্তু আগামী 10 বছর 20 বছর পরের প্রজন্মর কাছে আমাদের আসলে কি রেখে যাচ্ছি আমরা, তারা আরও বেশি মডার্ন মিউজিক শুনতে পছন্দ করবে। তাদের জন্য অবশ্যই আমাদের ওইভাবেই কাল চিন্তা করে আরও 10 বছর এগিয়ে মিউজিক করতে হবে। আসলে অনেক কিছু ফাঁকফোকর থেকে গেছে, অনেকগুলো জায়গা এখনো খালি আছে। তো প্ল্যাটফর্ম যেহেতু ওপেন, সবাই সবার মতো কাজ করছে, আমার মনে হয় এটার রেজাল্ট আরও 10 বছর পর দেখা যাবে যে কি হলো। একটু প্লেব্যাক নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যে চমৎকার কয়েকটা হিট গান পেয়েছি, স্পেশালি অয়নের একটা তো গান আছে যেটা আমার খুব ফেভারিট। আমি অয়ন একটু জানতে চাই, সেটা হচ্ছে যে এখনকার সময় তো আসলে ওয়েব ফিল্ম, ফিচার ফিল্ম একটা জোয়ার এসছে আসলে, এবং খুব ভালো বাজেটের ফিল্ম হচ্ছে, ভালো চিত্রায়নের হচ্ছে, ভালো স্টোরির হচ্ছে আসলে। তো একজন তরুণ সঙ্গীত শিল্পী হিসেবে দুজনের কাছে একই প্রশ্ন আসলে, যে জায়গাটা কতটুকু উদার এবং এখানে কোনো সিন্ডিকেট আছে কিনা, বা এই সব কিছু মিলিয়ে একটু টেকটা জানতে চাই। সিন্ডিকেট বলতে কি, সিন্ডিকেট শব্দটা তো একটু নেগেটিভ শোনায়। সত্যি বলতে ধরুন যে যার সাথে কাজ করে কমফোর্ট, সে বারবার তাকে নিয়ে কাজ করতে আগ্রহ ফিল করে, এবং সবাই আসলে সেফ জোনে খেলতে চায়। দেখুন, যার গানের একবার অনেক ভিউজ হয়েছে, সবাই ভাবে যে তাকে নিয়ে কাজ করলে পরের গানটাও ভিউজ হবে, তাকেই বারবার ডাকে। যদিও আমাকে বারবার ডাকা হয়নি, আমার একটা গান হিট হওয়ার পরে আমি আরো 4-5টা গান গেয়েছি সিনেমায়, কিন্তু সেগুলো আর ওই গানটার মতো সাড়া পায়নি। আসলে সব গানই যে সমান সাড়া পাবে, আর সাড়া পাওয়ার বিষয়টাও কিন্তু একটা মার্কেটিং এর উপর অনেকটা ডিপেন্ডেন্ট, যে একটা মুভি সেটা কতটা মার্কেটিং পেলো, সেটার কাস্টিং কারা, এগুলোর উপরেও কিন্তু। এবং দেখা যায় একটা মুভি হিট হয়ে গেলে ওটার গানটাও হিট হয়, আবার ভাইস ভার্সাও হয়। একটা গান হিট হয়ে গেলে ওই গানটার অনুযায়ী মুভিটাও ভালো চলে। তো এই জায়গায় দেখা যাচ্ছে যে ঘুরিয়ে ফিরে কিছু মুখী বারবার গান গাইছে, এটা সত্যি। এখন সেটাকে আসলে সিন্ডিকেট বলাটা কেমন হবে, আবার যদি সবাই কাজ করার আসলে স্কোপটাও কম। একটু আগে বলছিলাম যে জায়গাটা খুবই ছোট্ট। আপনি বলছেন যে এখন অনেক বড় বাজেটের ফিল্ম হচ্ছে, কিন্তু ফিল্ম বছরে কটা হচ্ছে? আপনার বড় বাজেটের ফিল্ম দেখা যাচ্ছে দুটো ঈদকে কেন্দ্র করে ফিল্ম। আগে আমাদের 12 মাসই ফিল্ম হতো। এফডিসিতে দেখা যেত যে একের পর সিনেমার শুটিং চলছে। এখন এফডিসিতে শুটিং হয় বিজ্ঞাপন এবং মিউজিক ভিডিওর। সিনেমা কিন্তু অনেক কমে গেছে সত্যি বলতে। তো আসলে যদি আগের ওই সময়টা, যেটা 90s আমরা বলি, ওই সময়টা যেরকম ছিল, ওই সময় আমরা প্রচুর গান পেয়েছি। যেমন এন্ড্রু কিশোর স্যার, ওনারা তো একদিনেই অনেকগুলো গানের রেকর্ডিং করতেন, বা সাবিনা ইয়াসমিন ম্যাডাম বা কনক চাপা ম্যাডাম, তারা যে গানগুলো করেছেন। তো ওই সময়টা মনে হয় ফিল্মে আর ফিরে আসাটা খুব কঠিন, কারণ আসলে ওই জমজমাট বিষয়টা তো এখন বছরে দুটো ফিল্ম, বড় ফিল্ম দিয়ে আসলে একটা ওটাকে আর ইন্ডাস্ট্রি বলা আসলে আর চলে না, জায়গাটা ছোট হয়ে গেছে। রাইট, মৌমিতা কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে আসলে সিন্ডিকেট যে শব্দটা ব্যবহার করা হলো, আমি আসলে এটার সাথে পরিচিতই নই। আচ্ছা, আমি যদি একটু অন্যভাবে if I say this in different way, যে নেটওয়ার্কিং, হ্যাঁ, এটাই বলছিলাম যে এই নেটওয়ার্কিং বিষয়টা না, ওই যে বললাম না, অনেক সংযোগ আমি এখনো মেলাতে পারিনি। আমি তো খুব অনেক আগে আসেনি, আমি তো একদম নতুনও বলা যাবে না, আবার পুরাতনও বলা যাবে না। আমি অনেক অলস। আমি আসলে এই নেটওয়ার্কিংয়ে বিলিভও খুব একটা করি না। আমার কাছে মনে হয় যে হঠাৎ করে, ওই যে অয়ন ভাইয়ের একটা গান লেগে গেল, আমার কাছে মনে হয় যে যার যখন সময় আসে তখন, মানে ওই যে ইউনিভার্স আসলে ঠিক করে রেখেছে কার কি করার আছে। আমি এগুলো নিয়ে তো ওয়ারি করি না, লাকের ব্যাপার আছে। আমি আগে হয়তো একটু মাঝে মাঝে খারাপ লাগতো, কিন্তু এখন এগুলো নিয়ে আমার কোনো, আমি ওয়ারি করি না, এবং এগুলো আমার মাথায়ও আসে না। কারণ আমি চিন্তা করি আসলে এগুলোর জন্য যারা যে যত দূর দৌড়াচ্ছে, যে যতটুকু বেশি পরিশ্রম করছে, সে তত বেশি এগিয়ে যাচ্ছে, এটাও একটা ফ্যাক্ট। আমার কাছে মাঝে মাঝে মনে হয় আমি এত অলসতা করে আমি যে এখনো টিকে আছি, এটাই অনেক বেশি। কারণ আছে না, অনেক একটু আহ্লাদ করে গান করতে পছন্দ করে, আমি অনেকটা ওরকমই। সেজন্য আমি অনেক বিষয় এখনো বুঝতে পারি না। একটা গান শুনি তাহলে, কে গাইবে? মৌমিতাই গাও। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এবার যে গানটি করছি, এই গানটা আমার বাবা আমাকে গাইতে বলেছে। আমার বাবার খুব পছন্দের, হ্যাপি আকুন্দের গাওয়া। তুমি কি দেখেছো পাহাড়ি ঝর্ণা? শুনি। তুমি কি দেখেছো পাহাড়ি ঝর্ণা, কি
বোঝে না, কিছু তো মানে না, অথচ কত সুন্দর পাহাড়ি ঝরনা। তুমি কি দেখেছো পাহাড়ি ঝরনা? কিছু তো বোঝে না, কিছু তো মানে না, অথচ কত সুন্দর পাহাড়ি ঝরনা। হাসি গানে ভরা এই তো জীবন, সাজানো পৃথিবী তারপর মরণ। হাসি গানে ভরা এই তো জীবন, সাজানো পৃথিবী তারপর মরণ। অথচ কত সুন্দর সাজানো পৃথিবী। যদি মানুষের মন আজ হতো সাগরের মতো প্রশান্ত, জীবন্ত হতো। যদি মানুষের মন আজ হতো সাগরের মতো প্রশান্ত, জীবন্ত হতো। হাসি গানে ভরা এই তো জীবন, সাজানো পৃথিবী তারপর মরণ। অথচ কত সুন্দর সাজানো পৃথিবী, অথচ কত সুন্দর পাহাড়ি ঝরনা। অথচ কত সুন্দর সাজানো পৃথিবী। থ্যাংক ইউ সো মাচ। একটু একটু জানতে চাই, সেটা হচ্ছে যে যেটা হয় না যে সময় বদলে যাচ্ছে, শ্রোতাদের রুচিরও পরিবর্তন আসছে, অনেক ধরনের সঙ্গীতের কি বলবো অনুপ্রবেশ ঢুকছে আমাদের সঙ্গীতের সাথে, একটা ব্লেন্ডেড কাইন্ড অফ একটা একটা মিশ্র সংস্কৃতির মধ্যে দিয়ে আমরা আসলে যাচ্ছি, একটা জেনারেশন বড় হচ্ছে। এই জায়গাতে শিল্পী হিসাবে একটু দুটো প্রশ্ন আসলে, দায়িত্বের জায়গা থেকে তাদেরকে কি মেসেজটা দিতে চান, আর এই সময়ের এই স্রোতের সাথে গাটা ভাসাতে চান কিনা? দুজনকে একই প্রশ্ন। আমি যদি প্রথমে উত্তর দেই তাহলে বলতে হবে যে সময়ের সাথে আসলে যে চলতে না পারে সে পিছিয়ে পড়ে, তাকে সময়ও ভুলে যায় একটা সময়। তো সময়ের সাথে আসলে তাল মেলানোর ছাড়া কোনো উপায় নেই। আর দায়িত্বের জায়গা থেকে যদি বলি তাহলে বলতে হবে যে আমরা বাঙালি, বাংলাদেশি, আমরা যত জনরার মিউজিকই করি, যত ধরনের যাই করি, সেই বাঙালিয়ানাটা যেন থাকে, আমাদের যে নিজস্ব রুট, যে ফ্লেভারটা, যে স্বকীয়তা সেটা যেন থাকে, এতটুকুই। চমৎকার। মমিতা? যেটা বললো বাংলা গানের যে স্বকীয়তা, তো আমার কাছে মনে হয়েছে যে ওয়েস্টার্ন ব্লেন্ডিং থেকে শুরু করে সবকিছু অনেক আগেই হয়ে গেছে। মানে আমরা যেটা এখনো দেখছি, সময়ের সাথে আমরা সবাই তাল মেলাচ্ছি, কিন্তু মিউজিক ব্যাপারটা তো আসলে অনেক আগেই শুরু হয়ে গেছে। আমরা ইস্টার্ন, ওয়েস্টার্ন, ক্লাসিক্যাল সবগুলোকেই যদি একসাথে বসি, দেখা যাচ্ছে সবকিছুই অনেক আগে হয়ে গেছে। কারণ আমরা এই যে 7টা বা 12টা নোটের বাইরে কি বা করব, আমাদের এখানেই থাকতে হবে। তো এটাই একটা মেসেজ দেওয়ার আছে যে অনেকে হয়তো বলবে, অনেকে
গড গিফটেড একটা ব্যাপার থাকে, অনেকে এমনিতেই গাইতে পারে, সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, বাট জানা থাকাটা অনেক বেশি উচিত। কারণ ওই যে সময়ের সাথে এত কিছু অ্যাডভান্স হয়ে যাচ্ছে সব কিছু, এখন দেখছি আমাদের জুনিয়র যারা আছে তাদের মধ্যে এত ট্যালেন্টেড সব ছেলে মেয়ে এত ভালো গাইছে, দুর্ধর্ষ, এবং ওদের বেসিকটা অনেক স্ট্রং, মানে ওরা শিখে আসাটাও জরুরি। সেটা যে কোনো কিছু যে কোনো মাধ্যম থেকে শেখা যেতে পারে, এবং সে সঙ্গীতের যে কোনো মাধ্যম থেকে শিখতে পারে। কারণ ওই যে বললাম 12টার বাইরে তো কিছু নেই, সে যে কোনো জায়গাতে। তবে হ্যাঁ, ওই যে শেখার জায়গাটা আমার কাছে, এই মেসেজটা আমি দেই যে শিখলে অনেক বেশি আমার কাছে মনে হয় যে ওই কনফিডেন্টটা থাকে যে আমি সময়ের সাথে আমি তাল মিলিয়ে সঙ্গীত চলতে আসলে পারবো। একটা গুরুমুখী শিক্ষা, আসলে তো শিখতে হবে। যাক, আমাদের হাতে সময় নিয়ে চলে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ দুজনকে, সেই সাথে তুফান ভাই, বিটু ভাই এবং অতনু ভাই, আপনাদেরকেও। যাওয়ার আগে আমি বিদায় নিয়ে নিব এবং শেষ গানটি অয়নের কণ্ঠে শুনবো। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা রাখছি আয়োজন ভালো লেগেছে। দেখাবে সামনের সপ্তাহে নতুন কোন আয়োজন নিয়ে। ভালো থেকে সুস্থ থাকবেন। আচ্ছা, আমি শেষ গানটা করার আগে আমি একটু সবাইকে ধন্যবাদ দিতে চাই, বিশেষ করে পলাশ ভাই, পাহাড়ি ভাই, মৌমিতা এবং যে ভাইরা যারা বাজিয়েছেন, খুব সুন্দর বাজিয়েছেন। সব শেষে আমি যে গানটা করছি, গানটা সেই ফিল্মেরই গান, পরাণ সিনেমা থেকে চলো নেলায়, গিয়েছিলাম আমি এবং আতিয়া আনিশা। আজ আমি একাই গাইছি। গানটি শুরু করেছেন নাভেদ পারভেজ এবং লিখেছেন জনি হক। জি জি মেজর। আমি আর আমি নই, তোমাতে ডুবিয়া রই, দিয়েছ পাগল করিয়া উথাল পাথাল মন্দরিয়া, পরাণে শয়নে নয়নে নয়নে তুমি শুধু মনে, প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা চলো নিরালায়, চলো নিরালায়, মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণা, চলো নিরালায়, চলো নিরালায়, পরাণে শয়নে নয়নে নয়নে তুমি শুধু মনে, প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা চলো নিরালায়, চলো নিরালায়, মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণা, চলো নিরালায়, চলো নিরালায়। তুমি আর একা নও, আমাতে মিশিয়া রও, দেখিয়া রাখিব তোমায়, পিয়াসী মনের গালিচায়, শয়নে স্বপনে আষাঢ়ে শ্রাবণে তুমি প্রতিক্ষণে, প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা চলো নিরালায়, চলো নিরালায়, মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণা, চলো নিরালায়, চলো নিরালায়, পরাণে শয়নে নয়নে নয়নে তুমি শুধু মনে, প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা চলো নিরালায়, চলো নিরালায়, মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণা, চলো নিরালায়, চলো নিরালায়, লা লা লা।